ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয়স্মিতা তেহেজি প্রায় পর্ব সংখ্যা 59। বাংলাদেশ। রাত ছেলের মাথার কাছে বসে দুক দুক চোখে এক দৃষ্টে তাকিয়ে আছে ছেলের দিকে। চোখ ছোট ছোট করে খুঁজে খুঁজে দেখছে ছেলেটা কতটা তার মতো আর কতটা তার শত্রুর মতো হয়েছে। তবে এখনো হতাশা জুটল রাজের কপালে। ছানাটার মধ্যে কোথাও সে নিজেকে দেখতে পেল না। নাক মুখ ঠোঁট সবই তো তার শত্রুর মতো। হায় হায়, এ কি সর্বনাশ হলো! আর চেহারার কথা যদি বাদও দেয়, তবু আচার আচরণ বাদবাকি তো তার মতো নহে। এই যেমন এক ছোট রাজবীর, তার লাল টুকটুকে মুখপানে তীব্র বিরক্তির ছাপ ফুটিয়ে তুলেছে। উষ্ঠ উল্টে আধ ঘন্টা যাবৎ ওয়ে ওয়ে করে কেঁদে যাচ্ছে। চোখ মুখ ছিটকে কান্নার তীব্রতার তালে তালে উপক্রম হচ্ছে যেন রাজের। কান্নার তালে তালে সে মাঝে মধ্যে দু একটা লাথি ছুঁড়ে মারছে বাবার মুখে। ছেলের ছোট ছোট পায়ের লাথি খেয়ে মনে মনে গভীর শোকাহত হলো রাজ। ছেলে চেয়ে না তার মায়ের প্রোটেক্টরের একদম প্রিন্টেড কপি। মায়ের তালে তাল মিলিয়ে চলছে সর্বক্ষণ। মায়ের মতো কিভাবে বাপকে বাস দেওয়া যায়, তার শিক্ষা যেন এখন থেকে রপ্ত করছে ছানাটা। রাজের নিজের কথা ভেবেই বড্ড মায়া হলো। সে অদৃশ্য হাতে নিজের নিজের পিঠ চাপড়ে সান্ত্বনা দিল। দুঃখ প্রকাশ করলে বিয়ে করে এত বড় মুসিবতে ফেঁসে যাবে আগে জানলে কিভাবে আজীবন তো চিরকুমার থেকে যেত সে। তবুও দুধ কলা দিয়ে কালসাপ কে পুষত? হ্যাঁ, শত্রু বিভীষিকা পালতো নাকি? বাই এনি চান্স আপনি কি কোনোভাবে আমাদের খাওয়ার খোটা দিলেন? রাজের পিছনে ভুরু গুটিয়ে তাকিয়ে আছে পূর্ণতা। মেয়েলি কণ্ঠস্বরে চমকে উঠল রাজ। তবুও চেহারার দাম্ভিকতার ভরটা নিল না। তোমাকে বিয়ে করে আমার সর্বনাশ হয়েছে, বুঝলে? সর্বনাশ। এই ছেলের নাম আমার সর্বনাশ দেওয়া উচিত ছিল। রাজবীরকে দেখিয়ে চট করে বলে উঠল রাজ। আবারও ঘর থেকে আমার দুধ কলা খেয়ে আমাকেই ফোনা দেখাও, তোমার ছোট লোকি নাগিন। রাজের কথায় অনেক অনেক রাগে ফুঁসে উঠল পূর্ণতা, তবে চেহারায় সেটা প্রদর্শন করল না। বাঁকা এসে পায়ে পায়ে এগিয়ে এলো রাজের দিকে। পূর্ণতা এক পা দু পা করতেই নিচের দিকে গিয়ে রুড়ো কণ্ঠে বলল রাজের। পুরুষালী দম্ভ গেল যেন বাতাসে মিলিয়ে। মনের ভেতরের হিংসটা মেও করে উঠল, সিংহটা মেও করে উঠল কখন যেন। হাঁ করে তাকিয়ে রইল বইয়ের দিকে। পূর্ণতা রাজের একদম কাছে এসে দাঁড়ালো। শয়তানি হাসি হেসে রাজের মুখে আলতো করে আঙুল ছোঁয়ালো। কণ্ঠে মধু ঢাললো। আমি নাগিন, তাই না? বাদর জামাই, আমাকে দুধ কলা দিয়ে আপনি পুষছেন? পূর্ণতার এমন সংস্পর্শে রাজ লাউডাগার মতো নেতিয়ে গেল। পূর্ণতার কথা তার কর্ণকুহর অব্দি পৌঁছালো না। এই সমস্যা নাগিন যেমনই হোক সুন্দরী ভীষণ। কাছে আসলেই রাজের সিস্টেমটা হ্যাং হয়ে যায়। নিজেকে অপুষ্টিতে ভোগা রোগী মনে হয় তাকে। বলে যায় এই রূপের জালে আটকা পড়ে সে কতকাল ছবল খেয়েছে। তাই এবার রাজ নিজেকে নিয়ন্ত্রণ করলো, কিন্তু পারল না। পূর্ণতার কোমর আঁকড়ে ধরে মোহগ্রস্ত ওষ্ঠের ভাঁজে নিজের ওষ্ঠ মিলিয়ে দিল। পূর্ণ মিলনের স্পর্শে একে একে এঁকে দিতে লাগলো ভালোবাসার। পূর্ণতাও বাধ্য বইয়ের মতো স্বামীর গলা জড়িয়ে ধরে তালে তাল মিলিয়ে গেল। রাত সেই মিষ্টত্বের অমরত্ব নিজের অস্তিত্ব বিসর্জন দিতেই মাথায় চিৎকার করে দূরে সরে গেল রাজ। ঠোঁটে হাত দিয়ে বলে উঠল, ঠোঁট কেটে রক্ত চলে এসেছে। পূর্ণতার ওষ্ঠে বক্রহাসি ধরিয়ে ধীর পায়ে এগিয়ে এলো। বাঁকা হেসে বলল, নাগিন বিয়ে করেছেন আর ছবল খাবেন না? তা কি করে হয় বাদর মশাই? রাজ অসহায় নজরে তাকালো নিজের বইয়ের দিকে। তার অসহায়ত্ব মন চিৎকার করে বলে উঠল, আহা, আমি আর পারি না, আর পারি না। আমি কেন মরি না? আজেল কি চিনে না আমার এগো? আমি পারি না, আর পারি না। রাজ যেন মেনে নিল নিজের পরাজয়। সে বিয়ে করে নিজের স্বাধীনতা খুইয়েছে। পূর্ণতা এবার ঢং ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। ছেলের মধ্যে ফিডারের দুধ ভরে ফিডিং করতে লাগলো। বোতল আর ডাইপারের প্যাকেটটা রাজের হাতে ধরিয়ে দিল। মুখ বাঁকিয়ে নাক ছিটকে বলল, চরিত্রহীন পুরুষ সারাদিন শুধু নষ্টামি করা ধান্দায় থাকেন। নিন এটা ধরুন আর যান। আপনার পুত্রের ডাইপার চেঞ্জ করে ফিডার খাইয়ে ঘুম পাড়িয়ে দিন। আপনার সওয়াল আপনি বুঝেন, কি করবেন? রাজ জিনিসপত্রগুলো হাতে নিল। অসহায় চোখে বইয়ের দিকে রাগান্বিত মুখটা একবার বেদনাতুর কণ্ঠে বলল, এটা কি সুন্দর করে বলা যেত না বউ? আমি কি তোমার সাথে শুধু নষ্টমী করি? তোমাকে কি ভালোবাসি না বলো? তোমাকে কি একটু আদর করি না? রাজের ভরাক্রান্ত কণ্ঠে বলা কথাগুলো পূর্ণতার পাথরের হৃদয়টা গলে পানি হয়ে গেল যেন মুহূর্তে। স্বামীকে এতগুলো কথা শুনিয়ে দেওয়ার জন্য অনুশোচনা হলো খুবই। তাই অনুশোচনার ভরকে গিয়ে নিজেই রাজের বুকে মাথা রাখলো। অপরাধী কণ্ঠে বলল, আমিও আপনাকে ভালোবাসি
বাদর জামাই। আপনি আমার সারাদিন বদমাইশি করেন বলেই তো আপনার সাথে খিটখিট করি। আচ্ছা সরি, কাঁদবেন না প্লিজ। আপনি কাঁদলে আমারও খুব কান্না পায়। রাজাও সুযোগ পেয়ে পূর্ণতার পিঠ জড়িয়ে ধরে বাহুবন্ধনে আবদ্ধ করে নিল বউকে। পূর্ণতা এবার রাজের হাত থেকে ফিডার বোতলটা নিয়ে লাজুক কণ্ঠে বলল, আপনি বাবুর ডাইপার পরিয়ে দিন, আমি ফিডার খাইয়ে দিচ্ছি। রাজ মুচকি হাসলো। স্বামী স্ত্রী দুজনে তাদের বাচ্চার সাথে খুনসুটিতে মগ্ন হলো। শিকদার বাড়ির ড্রয়িং রুমে একটা সরু লাঠি হাতে নিয়ে বসে আছে তন্ময়। চেহারা রাগি রাগি ভাব ফুটিয়ে তুলেছে। একটু পর পরই ধমকাচ্ছে ভাইপোকে। অভিরাজ এতে চরম বিরক্ত। অনিচ্ছা সত্ত্বেও বই খুলে বসে আছে। তারপর আর মোটেও ইচ্ছা নেই। সে এখন খেলতে চায়, শুধু ফাঁক-ফোকর খুঁজলেই পালানোর। কিন্তু পালাতে গেলেই ছোট চাচ্চু খপ্পর করে ধরে ফেলছে যেন তাকে। একসময় আর ধৈর্য ধরে বসে থাকতে না পেরে অভিরাজ নাকের পাটা ফুলিয়ে, ছোট চাচ্চু আমি এখন আল বলবো না, আমার আল ভালো লাগছে না, আমি এখন খেলবো। অভিরাজের কথায় চোখ রাঙিয়ে দিল তন্ময়। শক্ত কণ্ঠে বলল, একদম বাহানা বানাবি না পুচকে ছেলে, না হলে এটা দেখেছিস মেরে তোর পিঠে ছাল তুলে দেব। হাতে লাঠিটা দিয়ে ইশারা করলো তন্ময়। আবারও রাগী কণ্ঠে বলল, আজ আটের নামতো পুরোটা ঝরঝর মুখস্থ করবি, তারপর এখান থেকে উঠবি। এবার ভয়ে ভয়ে ঠোঁট ফুলে উঠল অভিরাজ। অরণ্য এত ঝাড়াঝাড়ি দেখে নিজেই অফিসের ল্যাপটপ নিয়ে বসে পড়ল তন্ময়ের পাশে। কিবোর্ড হাতে চালাতে চালাতে বলল, কি ব্যাপার পার্টনার, এত রেগে আছিস কেন? তন্ময় ফুস করে নিঃশ্বাস ছাড়ল। তিক্ত কণ্ঠে বলল, আর বলো না ছোটদা, বিকেল 4টা থেকে এখন 4টা থেকে এই আটের নামতা নিয়ে বসে আছে। রাত 8টা বেজে গেছে, কিন্তু এখনো আটের নামতা সে মুখস্থ করতে পারেনি। তন্ময়ের কথায় অরণ্য হতাশ হলো। সমুদ্র এসে পাশে বসতেই ফুরুত কেটে গেল। এমন ভাব নিচ্ছিস যেন তুই একদিনেই আটের ঘরের নামতা শিখে গেছিলি। ও তো ভালোই, 8 ঘন্টায় আটের ঘরের নামতা পর্যন্ত এসেছে, কিন্তু তুই তোর পিছনে পুরো 1 সপ্তাহ মাথার ঘাম ঝরিয়ে প্রিয়, তারপরেও তুই পারিসনি। প্রিয়তার কথা উঠতে অরণ্যের হাত থেমে গেল। তন্ময়ের হাসি মুখটা মলিন হয়ে গেল। কথাটা থেমে গেল যেন সমুদ্রেরও। তন্ময় আনমনে বলে উঠল, কতদিন প্রিয় অপুকে দেখি না, প্রিয় অপু কি আর কখনো ফিরবে না ছোটদা? অরণ্য একটা দীর্ঘ শ্বাস পেল। পুনরায় কিবোর্ডে আঙুল চাপতে চাপতে, হয়তো ফিরবে কখনো, হয়তো অনেক অভিমান জমিয়ে রেখেছে আমাদের ওপর, নিজেদের সে অভিমানের পাহাড় বাড়িয়ে গলাতে পারবে, সেদিনই হয়তো ফিরবে। অরণ্যর কথায় মন খারাপ হলো যেন তন্ময় ও সমুদ্রের। সমুদ্র অভিমান করে বলল, ওর কিসের এত অভিমান আমাদের ওপর? আমরা কি ওকে বিদেশে পাঠিয়েছিলাম, নাকি যেতে বলেছিলাম? যা কিছু তাতে আমাদের দোষটা কোথায়? কেন ও আমাদের সাথে এমন ব্যবহার করছে? সমুদ্রের কথায় পুরাতন চাপা দীর্ঘশ্বাস ত্যাগ করলো অরণ্য। অফিসের মেলটা সেন্ড করে দিয়ে, কিছু অভিমান হয় অবুঝ, লজিকহীন। সমুদ্র বলে, দাদান এরকম কেন করলো বলতো? দাদানের এমন করা মোটেও উচিত হয়নি অরণ্য। আজ যা কিছু হচ্ছে সব ওনার জেদের জন্য। উনি যদি 4 বছর আগে প্রিয়তাকে এমনভাবে অপমান না করতো, মারধর না করতেন, তাহলে হয়তো আজ এমন কিছু হতো না। অরণ্য চুপচাপ ভাবলেশীন ভাবে শুনলো। প্রিয়তা ভালো তোর অনেক থেকে অনেক বেশি বুঝে বরদাদান। প্রিয়তার জন্য যেটা ভালো হবে, যেটা সঠিক হবে, সেটাই করেছে। অরণ্যের কথায় বিদ্রুপহাসি হাসলো যেন সমুদ্র ঠোঁটের কোণে। সে তাচ্ছিল্য করে বলে, কি লাভ হলো শুনি? এত ভালো চেয়ে এত ভালো করে কেউ কি ভালো আছে? এসবের কষ্ট কে পাচ্ছে? তুই পাচ্ছিস, আমি পাচ্ছি, নাকি বড় কেউ পাচ্ছে? কিন্তু কথাটা সম্পূর্ণ করার পূর্বে ড্রয়িং রুমে এসে হাজির হলেন সাদমান শিকদার, খোরেন শিকদার ও অনুশ্রী বেগম। ওনাদের দেখে চুপ মেরে গেল 3 ভাই। সাদমান শিকদার, অনুশ্রী বেগম পাশাপাশি বসে বিয়েতে কে কে আমন্ত্রিত থাকবে তার লিস্ট বানাতে শুরু করলেন। দাদাকে দেখে চট করে উঠে অভিরাজ চোখ থেকে পড়ায় চুলোয় উঠিয়ে দিয়ে 1 লাফে সাদমান শিকদারের কোলে চড়ে বসলো। এটা দেখে মনে মনে ফুঁসে উঠল তন্ময়, তবে বড় আব্বুর সামনে কিছু বলতে পারলো না। সাদমান শিকদার নাতিকে কোলে বসিয়ে এক হাতে পিঠ আঁকড়ে ধরে আদরের কণ্ঠে বলল, আজকে কি কি পড়েছ দাদা ভাই? অভিরাজ দাদার আহ্লাদি কথায় দাদার গলা জড়িয়ে ধরলো। অঙ্ক করেছি দাদা ভাই। নাতির কথায় হাসলেন সাদমান শিকদার। অভিরাজ গুলুগুলু চোখে খাতার দিকে তাকালো, কৌতূহল নিয়ে বলল, তুমি এটা কি করছো দাদা ভাই? সাদমান শিকদার কলম চালাতে চালাতে হেসে বলল, লিস্ট বানাচ্ছি দাদা ভাই। কিসের লিস্ট? এটাতে কি হবে? সাদমান শিকদার কিছু বলার পূর্বেই তন্ময় পাশ থেকে মুখ বাঁকিয়ে বলল, পরে নামে নাম নেই, খালি এটা কি, ওইটা কি, সেটা কি?
তবে সাদমান শিকদার অভিরাজ ও তন্ময়ের কানা কুড়ির পাত্তা দিল না। সাদমান শিকদার নাতির উচ্ছ্বসিত তালে মিলিয়ে, এটা তোমার ফুপিমনির বিয়ের লিস্ট দাদা ভাই। অভিরাজ এবার কণ্ঠে দ্বিগুণ ঢিলে বলল, বিয়ে কি দাদা ভাই? অনুশ্রী বেগম পাপাস থেকে বললেন। এবার অনুশ্রী বেগম পাশ থেকে বললেন, নেন এবার বুঝেন ঠেলা, নাতিকে বিয়ে কি বোঝান। অরণ্য সামনের প্লেট থেকে একটা বড় সাইজের সিঙ্গারা হাতে নিল, সেটার বিরাট একটা কামড় বসালো। বিয়ে মানে নতুন বন্ধু ভাইপো, আর বন্ধু মানে খেলা, আর খেলা মানে মজা। বন্ধুর কথা শুনে খিলখিল করে হেসে উঠল অভিরাজ। সাদমান শিকদার পাঞ্জাবির বোতাম নিয়ে খেলতে খেলতে বায়না ধরে বলল, আমিও বিয়ে করব দাদা ভাই। অভিরাজের কথায় মুখ ঘষকে গেল যেন। কথা বলতে দেরি না, কিন্তু তন্ময় অরন্দ সিঙ্গারা গলায় আটকে যেতে দেরি হলো না। তারা একে অপরের মুখ চাওয়াচাই করে সাথে সাথে কেসে উঠলো। তাড়াহুড়ো করে পানি নিয়ে ঢকঢক করে খেতে লাগলো তন্ময়। ধমকে উঠলো, শখ কত, ফিডার খাওয়া পুচকে ছেলে বিয়ে করবে। অরণ্য মুখ বেঙিয়ে বলল, দেখতে হবে না কার ছেলে, মির্জাফরের বাবার মির্জাফর ছেলে। তন্ময় অভিরাজকে কোলে নিয়ে নরম গালে চেপে ধরলো, কানে কানে বলল, একদম বলে না বাপ, আগে আমরা করব পরে তুই। অভিরাজ সঙ্গে সঙ্গে দুই পাশে মাথা নাড়লো, তীব্র প্রতিবাদ জানালো ঠোঁট নৌকার মতো করে, না না না, তারপর তোমরা, আগে আমি করব। ভাতিজার কথা শুনে চোখ সরু করলো অরণ্য। এ ছেলে বলে কি? মুখ সিরিয়াসলি করে ফো ফো করে শ্বাস নিতে কষে একটা চুমু খেয়ে বলল, খরগোশের বাচ্চা, তোকে ধরে সোজা পেটে চালান করে দিব। হাহাম। চাচুর কথা অভিরাজের মুখোশে যেন আধা নেমে এলো। তীব্র ভয়ে চোখ উঁচিয়ে নিল, দুপাশের ভুরু মাঝে ভাঁজ নাড়িয়ে, আমি বিয়ে করব না, আমাকে খেও না চাচু। অভিরাজ এর ভয় পেতে দেখিয়ে বিশ্বজয়ের হাসি আসলো তরণ্য এবং তন্ময় ও অরণ্য। এই সকল ঢং রং দেখে ভিংচি কাটলো সমুদ্র। মুখ বাঁকিয়ে বলল, এই বাড়িতে বিয়ে পাগলা কি কম ছিল যে নতুন আরেকটা ডাউনলোড হলো। অনুশ্রী বেগম নির্দেশনায় বাড়ির কর্তাদের জন্য চা নাস্তা ট্রে নিয়ে এলো জুলেখা। সবার হাতে হাতে চায়ের কাপ তুলে দিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হতে আকস্মিক কিছু কথা কানে এলো, সাথে সাথে পা থেমে গেল জুলেখার। পেছন থেকে সাদমান শিকদার উত্তেজিত কণ্ঠে চিৎকার ভেসে এলো, কি বলছিস এসব? আমার আমাজানকে পাওয়া যাচ্ছে না মানে? ফোনের অপর প্রান্ত থেকে কি শোনা গেল না। তবে সাদমান শিকদার উচ্চারিত কণ্ঠে উপস্থিত সবাই বসা থেকে উঠে দাঁড়ালেন। সাদমান শিকদার আর কিছু শুনতে পারল না, বুকে হাত চেপে ধরলেন যেন, বসে পড়লেন। অনুশ্রী বেগম চিৎকার দিয়ে সবাইকে ডাকলেন। দুই এক ডাকে বাড়ি থেকে সবাই দৌড়ে বেরিয়ে এলো। সাদমান শিকদার বুকে হাত চেপে ছটফট করছে। ছুটে এলো উষাথিরা পূর্ণতা প্রেরণা। প্রীতম সাদমান শিকদারকে ধরলেন। কোথায় কষ্ট হচ্ছে বড় আব্বু? কি হয়েছে এখানে? কেউ কিছু বলার আগে তন্ময় 4 বছর আগের মতো চিৎকার দিয়ে কান্না করে দিল। তন্ময় কিভাবে কাঁদতে দেখে ভরকে গেল অন্য সবাই। তন্ময়ের মাথায় হাত রেখে বলল, কি হয়েছে ভাই, এভাবে কাঁদছিস কেন? রাজের আদরে কণ্ঠে তন্ময়ের কান্না যেন আরো বাড়ল। কাঁদতে কাঁদতে ভাঙা কণ্ঠে বলল, প্রিয় আব্বুকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সেজদা। তন্ময়ের কন্দনরত কণ্ঠে এই একটি বক্ষ ড্রয়িং রুমে উপস্থিত সকলের পায়ের নিচের জমিন যেন সরিয়ে দিল। বোন হারিয়ে গেছে কথা মস্তিষ্কে পৌঁছতে মাথা ঘুরিয়ে এলো প্রীতমে। সাদমান শিকদার অবস্থা খারাপ হতে দেখে রাজ ছুটে ধরলো বাবাকে। অরণ্যকে উদ্দেশ্য করে চিৎকার করে বলল, তাড়াতাড়ি গাড়ি বের করো। অরণ্য ছুটলো গাড়ি বের করতে। কিছুক্ষণ আগেই সেই হই হুল্লোড়ে মুখে পরিবেশে যেন কিছুক্ষণের মধ্যেই থমথমে নীরবতার অতলে হারিয়ে গেল। দুশ্চিন্তায় কাটা হয়ে গেল যেন প্রত্যেকটা মানুষ। দুশ্চিন্তার পাশাপাশি তাদের মস্তিষ্কে অন্য এক ভয় চেপে বসলো, এখন কি হবে? তাদের মধ্যে উপস্থিত সদস্যদের দু একজন নিঃশব্দে স্থান ত্যাগ করলেন। কেটে গেল আরো 10 ঘন্টা। সাদমান শিকদার এখন শারীরিক এবং মানসিক অবস্থার অবনতি ঘটেছে, প্রেশার বেড়েছে অনেকটা। মেয়ের নিখোঁজ হওয়ার কথা শুনে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অনন্যা বেগম। তৎক্ষণাৎ ওনাকেও হাসপাতালে নিতে হয়েছে। ওনাকে হাসপাতালে রেখে প্রীতম এবং সাজিদ শিকদার ইমার্জেন্সি ফ্লাইট বুক করেছে, কানাডা ছুটে গেছে। বাড়ির সকলের অবস্থা মুমূর্ষু পায়, কারো মন ভালো নেই। তবে সকলের থেকে যেন একটু বেশি চিন্তিত খলিল শিকদার। তীব্র ভয়াতঙ্কে গুটিয়ে গেছে তিনি। 3 তলার বেলকনিতে দাঁড়িয়ে অস্থির চরণে পায়চারি করছে। অতিরিক্ত উৎকণ্ঠা কোথাও একটু স্থির হতে পারছে না।
হাঁটলে হাঁটু কাঁপছে, বসলে বুক ধড়ফড় করছে। বুক পাওয়ারে এসির মধ্যেও যেন দম নিতে কষ্ট হচ্ছে তার। ঘাম ছুটে যাচ্ছে শরীর দেখে। মনে চরম অস্থিরতা, দোলাচাপ, একটাই ভয়, এই কাজটা প্রহেলিকা করেনি তো? মেয়েটার চিন্তায় চিন্তায় ভদ্রলোকের অবস্থা প্রায় শেষ। তিনি এই নিয়ে বহুবার প্রহেলিকাকে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রত্যেকবার ব্যর্থ হয়েছে। এই চরম মুহূর্তে মেয়েটা ফোন তুলছে না। তিনি প্রহেলিকাকে অন্তিমবারের মতো ফোন করলেন। ফোনটা কানে চেপে আনমনে তাকালেন। চমকে উঠলেন তিনি। দৃষ্টি স্থির হলো খলিল শিকদারের মেন গেটের দিকে। 4 বছর পর আবারও সেই চেহারা দৃষ্টি আটকেছে আতঙ্কিত। খলিল শিকদারের শরীর নিজের অজান্তেই যেন ফোনটা ফসকে পড়ে গেল। খবরখানে চলে গেছে বুঝতে পেরে ওনার চেহারার রং ফ্যাকাশে ধারণ করেছে। যে ভয় তিনি এতক্ষণ চেপে রেখেছিলেন, এবার যেন তা সত্যি হতে চলেছে। অনেকক্ষণ ধরে ডোরবেল বাজছে, কিন্তু আশপাশে কেউ নেই। কারণ কাল অনেক রাত পর্যন্ত সবাই হাসপাতালে ছিল। ভোরের দিকে বাসায় ফিরে সকলে মাত্র ঘুমিয়েছে। তাই কলিং বেলের বিকট শব্দ কারো কান অব্দি পৌঁছাচ্ছে না। তবে জেগেছিলেন অনুশ্রী বেগম, বিধায় কলিং বেলের শব্দ শুনে আসছি আসছি বলে দ্রুত সদর দরজা খুললেন। তত্রই দরজা খুলে তাকাতেই বক্ষস্থল কেঁপে উঠল। সুদীর্ঘ নেত্রচিকল ভিড় জমালো চকচকে স্থিক্ষ জলের দানা। দরজার অপর প্রান্তের ব্যক্তি আশ্চর্যিত হলেন যেন তিনি। আবেগে দামিয়ে ঠোঁটে ঢোকায় প্রস্তুত বাক্যটি ছুড়ে দিলেন সামনের ব্যক্তির দিকে। কড়া কণ্ঠে বললেন, তুমি এই বাড়িতে কেন এসেছো? তুমি যাকে খুঁজতে এসেছো সে এখানে নাই, তাই তুমি আসতে পারো বলে মুখের উপর দরজা বন্ধ করে দিতে নিলে দরজার হাত চেপে ধরল প্রণয়। তার চেহারার অবস্থা বিধ্বস্ত, চুল এলোমেলো, ঘাড়ের শিরা ফুলে দপদপ করছে, বাদামি রঙা চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড। দেখে মনে হচ্ছে এই মুহূর্তে সে তার কাঙ্ক্ষিত ব্যক্তির হাতের কাছে পেলে জীবন্ত চিবিয়ে খাবে। সে নিজেই যথেষ্ট রাগ সংবরণ করার চেষ্টা করছে। অনুশ্রী বেগমকে উদ্দেশ্য করে বলল, আমি জানি ও এখানে নেই। ও কোথায় আছে সেটা জানতে এসেছি। আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান। অনুশ্রী বেগম শান্ত, তবে ছেলের অবস্থা দেখে ওনার মাতৃহৃদয় যেন ব্যথায় জর্জরিত হলো। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন ছেলের ভেতরের অস্থিরতা, দুশ্চিন্তা এবং তীব্র ছটফটানি। উনি আরো দেখতে পাচ্ছেন ওনার আদরের ছেলে, যার কাছ থেকে প্রথমবার মা ডাকের অনুভূতি পেয়েছিলেন, তার মুখে প্রথমবার মা ডাক শুনেনি। সেই ছেলে ধীরে ধীরে চলে পড়ে শেষ হয়ে গেছে। মেয়েটা যে সে কত ভালোবাসে তার পরিমাণ করার সাধ্য বুঝি ওনারও নেই। এই মেয়ের জন্য ওনার প্রাপ্তবয়স্ক বুঝদান ছেলে কিনা পাগলামিটাই করেছে, এখনো করছে। তবে বর্তমানে এই ছেলে ওনার পরিবারের জন্য সর্বনাশা। মায়ের সাথে অযথা বাগবতিরনটা না জড়িয়ে সময় নষ্ট করার মতো সময় প্রণয়ের হাতে নেই। সে জানে তার জান কোথায় আছে, কেমন আছে, কি করছে, বেঁচে আছে কিনা, কিছু জানে না। তবে প্রণয় নিজের কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তার আদরের ফুলটার যদি একটু কষ্ট হয় তবে সে ছারখার করে দিবে সব, জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দিবে সবাইকে, ধ্বংস আনবে ডেকে, প্রলয় ঘটিয়ে ছাড়বে চারপাশে, কাউকে বাঁচতে দেবে না, পরিবেশে নিঃশব্দে নিজেকে নিঃশ্বাস করে দিবে। সোনশ্রী বেগমের অযথা কথায় কান দিল না। ওনাকে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। ছেলেকে দেখে মনে মনে আতঙ্কিত হলো অনুশ্রী বেগম। না জানি আবার কোন প্রলয় চলতে এসেছে এই বাড়িতে। খলিল শিকদার ভয়ে ভয়ে নিজের ঘরে ছিটকে নিয়ে আটকে বসে আছেন। তিনি বেশ আভাস পাচ্ছে এখন ওনার সাথে কি হতে চলেছে। ভয়ে ওনার হার্ট অ্যাটাক আসার এই বুড়ো বয়সে মেয়ের জন্য না জানি প্রাণটাই খেতে হয় তার। ওনার ভাবনার সমাপ্ত হওয়ার আগে সাথে সাথে বাইরে থেকে বিকট দরজায় ধাক্কানি শব্দে কেঁপে উঠলেন ইনি। কম্পিত শরীরটা গুটিয়ে নিলেন খানিকটা। এবার ওনাকে কে বাঁচাবে? এই ছেলে যা পাগল হয়ে গেছে, বাপ মা কিছুই বুঝছে না। উনি ভাবতে ভাবতেই নিচের দিকে তাকাতে দেখলো দরজার একপালা ভেঙে ওনার পা ঘেঁষে মেঝেতে পড়েছে। চৌকিতে নয়নের ওপরে উঠে তাকালেন তিনি। মুহূর্তে বুকের ভেতর উষ্ণ রক্ত যেন জমে বরফ হয়ে গেছে। খলিল শিকদার ভয়ার্ত নয়নে সামনে তাকিয়ে তুতলিয়ে বলে নিলেন। ঝড়ের বেগে এসে কাছে প্রণয়। ব্যগ্র থাবা দিয়ে খলিল শিকদারের পাঞ্জাবির কলার চেপে দাঁত চেপে পিষে হিংস্র কণ্ঠে বজ্রালো, আমার থেকে বেশি ভদ্রতা আশা করবেন না। প্রণয়, প্রাণে বাঁচতে চাইলে আমার সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলুন আপনার মেয়ে কোথায়, তা না হলে। প্রণয়ের বলিষ্ঠ পুরুষালী থাবায় কুকড়ে গেল যেন খলিল শিকদার। ভয়ে আতঙ্কে কণ্ঠ রুদ্র হয়ে আসে ওনার। তবুও তুতলে তুতলে বলার চেষ্টা করে, বাবা আমি তোমার চাচ্চু, আমার সাথে এমন করছিস কেন? আমি তোকে বড় করেছি। খলিল শিকদারের কথায় প্রণয়ের যেন রক্ত টকবক করে উঠল। হাতটা নিষ্ফিস করছে যেন নোংরা মুখটা ছিঁড়ে ফেলে বন্ধ করে দেওয়ার জন্য। তবে তাদের বংশের নিয়ম, বাঘ কখনো বাঘ শিকার করে না, তেমনি খলিল শিকদারও কখনো একে অপরকে আঘাত করে না।
প্রণয় নিজের রাগ নিচে কন্ট্রোল করতে না পেরে খলিল শিকদারকে এক প্রকার টেনে নিয়ে গেল বারান্দার এক টানে রেলিংয়ের কাছে। বারান্দার নিচে ছুঁড়ে মারল তাকে। ভয়ে কলিজা ছলাৎ দিয়ে উঠল খলিল শিকদারের। আতঙ্কিত চেহারা যেন নীল আকার ধারণ করেছে মুহূর্তেই। তিনি ঝড়ের বেগে মা গো বলে আঁকড়ে ধরলেন প্রণয়ের বাহু। বিস্ফোরিত নয়নের নিচে তাকাতেই একটা বিকট চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। বর্তমানে 4তলা বারান্দায় ঝুলছেন তিনি। ওনাকে বেঁচে থাকার একমাত্র স্বাবলম্বন হচ্ছে প্রণয়ের বাহু। ওনার জীবন মরণ ঝুলে আছে প্রণয়ের মর্জির ওপর। এই মুহূর্তে প্রণয় যদি একবার হাত ছেড়ে দেয় তাহলে সোজা ইন্নানিল্লাহ। আর বেঁচে থাকলে একটা হাড়ও আস্ত থাকবে না তার। প্রণয় শেষবারের মতো কণ্ঠ শান্তভাবে জিজ্ঞাসা করে, আপনার মেয়ে কোথায়, বলবেন নাকি? সাথে সাথে আর্তনাদ করে ওঠে খলিল শিকদার। চোখে মুখে খিচে বলে, বলবো বলবো, সব বলবো, দয়া করে আমাকে মারিস না বাপ, আমাকে বাঁচা। প্রণয় সেসব শুনল না, অধৈর্যভাবে বলল, কোথায়? খলিল শিকদার এবার ঢোক গিলেন, জীবনের মায়ায় গড়গড় করে সব বলে দিলেন। এবার আমায় তোল বাপ, আমায় তোল। প্রণয় একটানে ওনাকে বারান্দায় তুলে নিয়ে হনহন করে বেরিয়ে গেল। ওপরে উঠে বুকে হাত দিয়ে মেঝেতে বসে পড়লেন খলিল শিকদার, যেন নবজীবন লাভ করেছেন। আগে যদি বুঝতেন ছেলেটা এত ভয়ঙ্কর হবে, তবে কখনোই মেয়ের তালে তাল মেলাতেন না। তিনি জীবনে প্রথমবারের মতো অনুভব করলেন নিজের জীবনের থেকে প্রিয় আর কিছু নয়। লোকালয় থেকে 100 কিলোমিটার দূরে, চারদিকে ঘন সবুজ অরণ্যে ঢাকা বড় এক ঝোপঝাড়ে লুকিয়ে রাখা জায়গাটি। আসলে দিনের বেলায় গা ছমছম করবে, লক্ষ্যচক্ষুর আড়ালে এই বাড়িটি পরিত্যক্ত একদম। বাড়ির বাইরে শ্যাওলা পড়া নোংরা দেওয়ালের আশপাশে অযত্নে পড়ে আছে যেন উঁচু উঁচু ঘাস, বনলতার পাতা। অতিরিক্ত পরিত্যক্ত হয় দেওয়ালের রংটাও চটে গেছে একদম। তবে পরিবেশটা এমনভাবে ঝোপঝাড় আর আগাছা দিয়ে ঘেরা, যেন ইচ্ছে করেই জায়গাটা লোকচক্ষুর আড়ালে রেখেছে কেউ। তবে আজকে পরিবেশ অন্যরকম। সামনে সেই ভুতুড়ে পরিত্যক্ত জর্জরিত ঘন ঘর থেকে ভেসে আসছে তীব্র চেঁচানির আওয়াজ। ঘরের ভেতরে ঝাপসা আলোয় মেঝেতে পড়ে আছে প্রহেলিকা। তার তুলতুলে ফর্সা গালে 5 আঙ্গুলে দাগ চলচল করছে। সে টলটলে ঝাপসা চোখে নিঃশব্দে তাকিয়ে আছে সামনে পুরুষের দিকে। এই পুরুষের পেশি হাতে সে মাত্র কিছুক্ষণ আগে একটা বিশাল তামা মার্কা চড় খেয়েছে। ভীষণ লেগেছে গালে, তবে তাতে তার বিন্দুমাত্র আফসোস নেই। এই স্পর্শে সে আঘাত না, বরং ভীষণ খুশি হয়। বেহায়া মন তার ভালোবাসা না ধিক। মারের উচিলায় তো তাকে ছুঁয়েছে, এই তো অনেক। প্রহেলিকা নিশ্চুপতার রক্তে আগুন ধরে যাচ্ছে প্রণয়ের। সে বন্দুকের ঠান্ডা নল প্রহেলিকার মাথায় ঠেকিয়ে হিমেল কণ্ঠে বলে, তোকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, আমার জান কোথায় বল, না হলে এই ঘরে যদি লাশ হয়ে পড়ে থাকিস আজীবনও তোকে কেউ খুঁজে পাবে না। প্রহেলিকার কণ্ঠে বলা সুচালো বাক্যগুলো প্রহেলিকার কান অব্দি পৌঁছালো না। সে ঠোঁট চেপে তাকিয়ে রইল নিজের দিকে। 4 বছরের তৃষ্ণা নিবারণে ব্যস্ত সে। যে পুরুষ ব্যক্তিটি তার দিকে তাকিয়ে থাকতে চাইতো না, সে আজ যেন নোনা জলে অনর্গল ভাবে তাকিয়ে আছে তার দিকে। প্রহেলিকার এমন নিঃশব্দ কান্না রাগ ধরে গেল যেন প্রণয়ের। সে বন্দুকটা শক্ত করে চেপে প্রহেলিকার মাথায় রাগে ঠেকিয়ে বলল, তোর ড্রামা দেখার সময় নেই আমার, চুপচাপ বল আমার চানকে কোথায় লুকিয়ে রেখেছিস। বিশেষ কর, আমার বুকটা ব্যথা করছে। শেষ কথাটা বলতে গিয়েও যেন কেঁপে ওঠে প্রণয়। সে বন্দুকটির নলটা এবার নিজের বুকের বাপাশে চেপে ধরে চোখ বন্ধ করে দম আটকে বলল, তাকে দেখ, এত পুড়ছে এই জায়গাটা যা তুই দুঃস্বপ্ন ভাবতে পারবি না। প্রণয়ের করা আঘাতে অপমানে প্রহেলিকার এতটা কষ্ট লাগেনি যতটা এখন প্রণয়ের এই বাক্য শেষের লাইনগুলোতে লাগলো। অন্য কারো প্রতি তার এতটা ভালোবাসা দেখে 2-3টা মেয়ে আরো মেরে দিত, তাও হয়তো এতটা কষ্ট লাগতো না প্রহেলিকার। কিন্তু সব মেনে নিয়ে প্রণয়ের যন্ত্রণাটা আজকাল তার যেন আর সইতে পারল না প্রহেলিকা। হয়তো না পর আগুনে পড়তে পড়তে ভালোবাসারও গাঢ় হয়ে গেছে। তাই সে প্রণয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে অস্ফুটভাবে বলল, আমি জানি না প্রিয় কোথায়, আমাকে কিডন্যাপ করায়নি, আমাকে ঘৃণা করি ঠিকই মেরে ফেলতেও চাই, কিন্তু এবার আমি কিছু করিনি। প্রহেলিকার কণ্ঠ কাঁপছিল, তবে তাতে মিথ্যার আভাস পায়নি প্রণয়। এবার আরো বেশি দুশ্চিন্তায় প্রণয়ের মুখটা পানসুজো হয়ে গেল। ভয়ে পায়ের রক্ত যেন লাফিয়ে উঠল তার। এতক্ষণ কোথাও না কোথাও তার মনে একটা আশা ছিল, এই কাজটা প্রহেলিকা করেছে। প্রহেলিকা
কাছে সে তার জানকে পাবে। তবে এতটা সময় পেরিয়েছে, প্রহেলিকা যদি তার জানকে কিডন্যাপ না করে তবে কে করেছে? পুনরায় এই অবস্থা দেখে ভীষণ মায়া লাগলো প্রহেলিকার। সে নিশ্চুপ কণ্ঠে বলল, আমার মনে হয় প্রিয়তা কানাডাতে আছে, তোমার ওইখানে দেখা উচিত। প্রহেলিকার কথায় কয়েক সেকেন্ড প্রহেলিকার দিকে তাকালো প্রণয়। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করতে চট করে মাথার ভেতর একটা খেলা খেলে গেল। সঙ্গে সঙ্গে ঝট মেরে চোখ খুলল প্রণয়। দ্রুত ছুটে বেরিয়ে গেল পরিত্যক্ত বাড়ি থেকে। অশ্রু চোখে সেই যাওয়ার পানে তাকিয়ে রইল প্রহেলিকা। কয়েক সেকেন্ড নিঃশব্দে হু হু করে বুক ভাঙা কান্দায় লুটিয়ে পড়ল সে। হে আল্লাহ, হয় আমাকে ভালোবাসা দাও, না হয় মৃত্যু দাও। মাঝখানে ঝুলিয়ে রেখে নিষ্ঠুরতার শাস্তি কেন দিচ্ছ আমায়? এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না মাহবুব, আর সইতে পারছি না। পুনরায় হন্তদন্ত পায়ে এসে গাড়ি সিটে বসে নিঃশব্দে ছাড়লো প্রাণ। নিঃশ্বাস বেরিয়ে আসবে যেন সে নিঃশ্বাস আটকে রেখেছে। নিজের পার্সোনাল ল্যাপটপ ওপেন করলো। হাতটা উত্তেজনায় থরথর করে কাঁপছে, চোখে একরাশ আতঙ্ক আর অনিশ্চয়তা। সে দ্রুত হাতে ট্র্যাকার অ্যাপ ওপেন করলো। ট্র্যাকারে শেষ রেকর্ড ফুটেজ চালু করলো। ডার্ক স্ক্রিনে ধীরে ধীরে ভেসে উঠলো কাল সন্ধ্যা। প্রিয়তা হাঁটছে আনমনে, নিঃশব্দে হওয়ার তালে তালে বেড়াচ্ছে তার হাঁটু ছাড়ানো লম্বা চুলগুলো। ক্লান্ত চেহারা একরাশ বিষণ্ণতার ছাপ, যেন সব থেকে সর্বহারা সে। তার গভীর নীলচে চোখ দুটো যেন সীমাহীন মায়ার সাগর। হঠাৎই আসা ধমকা বাতাসে তোড়ে থেকে থেকে উড়ছে ওর নাম। সে একাকিত্বে ডুবে পথ চলছে একা একা। হঠাৎই তিনজন কালো হুডি পরা বিশাল দেহী লোক এগিয়ে আসলো সামনের দিক থেকে। তা খেয়াল করলো না প্রিয়তা। এলোমেলো কদমে ফেলেই সামনে কেউ একজন আচমকা নাকের দিকে ক্লোরোফর্ম মাখানো ভেজা রুমাল চেপে ধরলো। চমকে উঠল প্রিয়তা। পেছনে ফিরে তাকানোর পূর্বেই অন্য এক শক্তপোক্ত হাত তাকে চেপে ধরলো। প্রিয়তা ধস্তাধস্তি করে নিজেকে বাঁচানোর সময়টুকু পেল না। তার আগে চোখে মুখে সকল দৃষ্টি যেমন ঘোলাটে হয়ে গেল। নাক দিয়ে হু হু করতে করতে নিঃশ্বাস বেরিয়ে এলো প্রিয়তার। 2 সেকেন্ডের মাঝে মাটিতে লুটিয়ে পড়ল। লোকগুলোর একজন খুব সাবধানে প্রিয়তা নিথর শরীরটা কোলে তুলে নিল। আর এই ফাঁকে হাতের অনামিকা আঙ্গুল থেকে খুলে পড়ে গেল রিংটা। তাদের মধ্যে একজন চট করে পাশে চোখ ঘুরিয়ে নেয়। ঘাড় ঘোরাতেই তার হুডি সামান্য সরে যায়। আর প্রণয় সেই ক্যামেরায় ফুটেজ আংশিক দেখে। লোকটার গলায় ট্যাটু করা একটা লেখা, EVA 314। লেখার ওপর নজর পড়তেই চোখ আটকে যায় প্রণয়ের। ভিডিওটা পজ করে জুম করে লেখাটা ভালো মতো দেখতে কেমন অদ্ভুত লাগে। মনে হয় এই লোকগুলো আগে কোথাও একটা দেখেছে, কিন্তু কোথায়? প্রণয়ের কপালে চেপে ধরে, ব্রেনে চাপ দেয়। অনেক চেষ্টা করে মনে করার, কিন্তু কিছু মনে পড়ছে না তার। সেবার ভুরু কুচকে হালকা একটা ট্রিক্স অ্যাপ্লাই করলো। আর যেহেতু নামটা চেনা চেনা লাগছে, তার মানে লোকটা বিশেষ কিছু ইঙ্গিত রয়েছে, কিন্তু সেটা যে নর্মাল গুগলে সার্চ করলে পাবে না, এই বিষয়টা সে শতভাগ নিশ্চিত। তাই ঝটপট VPN কানেক্ট করে অ্যানিয়ন ব্রাউজার ওপেন করলো। ক্লিক করে ঢুকে পড়তে ইন্টারনেটে সে অন্ধকার জগতে। সেই জগতের অ্যাক্সেস সাধারণ মানুষ সহজে পায় না। প্রণয় ডার্ক ওয়েব ওপেন করতেই প্রচণ্ড ডিস্টার্বিং কিছু সিন স্ক্রিনে ভেসে উঠল। তবে সেগুলো সম্পূর্ণ ইগনোর করে সার্চ বারে লিখলো EVA 314। অ্যারো চিহ্নতে চাপ দিতেই কিছু ইনফরমেশন উঠে আসলো, যা প্রণয়ের বুকের রক্ত হিম করে দিল। শরীরে জোরে জোরে কম্পন অনুভূত হলো। হার্টবিট বেড়ে গেল কয়েকশো গুণ। ইভা ওরাই ওই সায়েন্টিস্ট গ্রুপ যারা রিসার্চ করছে গত 15 বছর। ওরা ওদের এক্সপেরিমেন্টের ফাইল টেস্ট করতে জানকে ব্যবহার করতে চায়। প্রণয়ের হাত কেঁপে উঠল, দৃষ্টি এলোমেলো হয়ে আসলো। ল্যাপটপের স্ক্রিন ঝাপসা হলো, আর বাদামি চোখ জোড়া জেগে উঠলো এক ভয়ঙ্কর হিংস্রতা। হাত দুটো আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে আসে। সে সাইকোদের মতো ঘাড় বাঁকায়, মট করে শব্দ করে ঘাড়ের হাতটা জ্বলন্ত কণ্ঠে বলে, আমি আসছি জান পাখি, আমি তোকে প্রমিস করছি, তোর প্রণয় ভাই থাকতে তোর কেউ কিছু করতে পারবে না। তোর প্রণয় ভাই তার 1 গুণ 100 গুণ ফিরিয়ে দিবে তাদের। এমন মৃত্যু দেবে যার কথা ভাবতেও পারবে না ওই জানোয়ারগুলো। ওই কুত্তার বাচ্চা আমার কলিজায় হাত দিয়েছে না? ওই কুত্তার বাচ্চাদের কলিজা ছিঁড়ে যদি রক্ত খেতে না পারি, তবেই আমার নামও আবরার শিকদার প্রণয় নয়। প্রণয়ের আগে গজগজ করতে করতে চোখের পাতা এক করলো, সাথে সাথে নরম হয়ে এলো বুকটা। নিঃশ্বাস কেঁপে উঠতে গলার অ্যাডম সফল সেই নরম তালে তালে। আমি আসছি আমার ময়না পাখি, একটু ধৈর্য ধর। প্রণয় চোখ খুলে ফোন বের করলো। কল লাগায় জাভেদের নাম্বারে। ফোনটা এক রিংয়ে বাজতে সঙ্গে সঙ্গে ফোন ধরলো জাভেদ। নিচে কণ্ঠে বলল, জি স্যার। প্রণয়ের কণ্ঠে আদেশ ছুড়ে দিল,
জাস্ট 30 মিনিটস। জাস্ট 30 মিনিটসের মধ্যে কানাডার টর্নেডো সিটি, লেক ওরিয়েন্টের সকল রাস্তা ঘাটে সিসিটিভি ফুটেজ আমার চাই। নাও হারি আপ বলে ফোন কেটে দিল প্রণয়। চোখ জ্বলে উঠেছে ধ্বংসের আগুন। অতিবাহিত হয়েছে আরো 10 মিনিট। প্রিয়তা নিখোঁজ হয়েছে প্রায় 24 ঘন্টা হতে চলল। এখনো কোনো খোঁজ খবর মেলেনি। মেয়েটা যেন কর্পূরের মতো ভ্যানিশ হয়ে গিয়েছে। প্রিয়তার চিন্তায় পাগল পায় মিসেস মেহজাবিন চৌধুরী, সাজিদ শিকদার, প্রীতমের তারা কানাডায় এসে দ্রুত পুলিশ কমপ্লেন করেছিল, রিপোর্ট লিখিয়েছে। তবে পুলিশ এখনো কোনো আশানুরূপ ফল দিতে পারেনি। কানাডার উত্তর পশ্চিম সীমান্তে পেরিয়ে আরও 100 কিলোমিটার বরফের বুক চিরে দাঁড়িয়ে আছে বিস্তৃত রাজপুঞ্জ ভার্টেক্স ফলস। মানব সভ্যতার আড়ালে এক হিমাবহ উপত্যকা, যতটা বেশি সুন্দর ততটাই রহস্যে জর্জরিত জায়গাটি। গুগল জিপিএস ট্র্যাকারে এই জায়গাটা ট্র্যাক করা যায় না, আর না যায় এই জায়গাটা লোকেশন দেখা। এমনকি কানাডিয়ান সরকার নিজেও 2019 সাল থেকে এই জায়গাটা ড্রেড অ্যাট্রক্স জোন হিসেবে ঘোষণা দিয়েছে। জায়গাটি ধ্বংস দেখিয়েছিল তিনি। দেশবাসীর কাছে তুলে ধরেছিলেন এই জায়গা নিঃশব্দে নিঃশেষ হয়ে যাওয়ার ঘটনা। কিন্তু বাস্তবে কি সত্যি তা ঘটেছিল তা আজও কুয়াশায় আবৃত রয়ে গেছে। চারদিকে যতদূর চোখ যায় শুধু হিম ঢাকা পর্বত, উপত্যকা, ঘন জঙ্গল আর পাহাড়ের ফটল। শতবর্ষী পুরনো পাইন গাছ। সেই শতবর্ষী পুরনো পাইন গাছ থেকে কয়েক মিটার দূরত্বে এসে নামলো হেলিকপ্টার RZ-8 নাইট ব্লেক রেড। তার ব্ল্যাক স্লাইডের ডোর ঠেলে ব্ল্যাক উইট শার্টের হাতা গোটাতে গোটাতে বেরিয়ে আসে বর্তমানের বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস স্যানাম গ্রুপের লিডার, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ASR। তার পদধ্বনিতে কেঁপে উঠেছে আশপাশ। তার ধারালো তীক্ষ্ণ চোখের বিধ্বস্ত দৃষ্টি শ্বাসরুদ্ধ হয়ে আসে যেন। তারা দুজন নেমে পাশাপাশি হাঁটছে। দুজনের পাশাপাশি খুবই বেমানান লাগছে তাদের। এমন নৃশংস সীমার ছাড়িয়ে যায় মৃত্যু, যেন চরম নিষ্ঠুরতা। দুজন কয়েক পায়ে গিয়ে সতর্ক দৃষ্টিতে আশেপাশে দৃষ্টিপাত করলো। দক্ষিণ পর্বতের বাঁদিকে একটা বিশাল মৃত হ্রদ, ড্রেড মিরর লেক। তার পাশে প্রান্তে একটা বড় সাদা পাথুরে গুহা। সেটা আপাতমস্তক খুবই সাধারণ। সেখানে সন্দেহভাজন কিছু দেখতে পায়নি, তাই সন্দেহটা লাগেও নি। ASR নিরেট কণ্ঠে বলল, দাঁড়া। পা দুটো স্থির হলো যেন শুদ্ধর। পেছন থেকে তাকায় ASR-কে দৃষ্টি অনুসরণ করে বলে, এদিকে কি দেখছিস? ওইখানে কিছু নেই। শুদ্ধের কথায় ASR এর অধরে তীক্ষ্ণ বক্রহাসি খেলে গেল। সে পাথুরে গুহার দিকে তাকিয়ে বলল, যা আছে তা ওইখানে আছে। শুদ্ধ পুনরায় এগিয়ে যায় ASR এর কাছে। সেই সাদা পাথরের দিকে তাকিয়ে বলে, বুঝলাম ওইখানে কিছু আছে, কিন্তু এখনো আমায় বলিসনি আমার সুইটার্টের কে কারা কিডন্যাপ করেছে আর কেনই বা করেছে। ASR-এর দিকে তাকিয়ে তার চেহারা শান্ত, তবে চোখ দুটো যেন আগুনের ফুলিঙ্গের মতোই জ্বলন্ত। এই ASR এটা কিন্তু হচ্ছে প্রণয়ের নাম। আপনাদের মনে আছে কিনা জানি না, এটা একটা পর্বে ছিল যখন মানে কালো জগতে তাকে ASR নামেই জানে। তো এখন মানে খুঁজতে গেছে কে? প্রণয় আর শুদ্ধ। বুঝতে পারছেন? এখন আমরা গল্পে যাই। সেটা থেকে বেরিয়ে আসে জাভেদ সহ সুদীর্ঘ দেহী কালো পোশাক পরিহিত 10 জন প্রশিক্ষিত গার্ড। হাতে তাদের X-70 রাইফেল। তারা ASR-এর সামনে এসে মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধাশীল কণ্ঠে বলে, গিভ দ্য অর্ডার বস। ASR এবার তাদের দিকে তাকিয়ে শুদ্ধিকে উদ্দেশ্য করে বলে, ওকে তুলে নিয়ে গিয়ে নিউরো ভোলাইট রিসার্চ ফ্যাসিলিটির সায়েন্টিস্ট কথাটা শুনতেই চরম আশ্চর্য হলো শুদ্ধ। বিষয় নিয়ে বলে, কেন? সায়েন্টিস্টগুলোর কথা মনে পড়তে ASR এর ঘাড়ে রক যেন ভেসে উঠল, জ্বলে উঠল। কণ্ঠে চিপিয়ে বলল, অলিভিয়ার্স কোড ইউনিট সায়েন্টিস্টরা 15 বছর ধরে একটা মেডিসিন তৈরি করার চেষ্টা করছে, যার নাম থ্যানোটিক্স প্লাস। আবিষ্কারের চেষ্টা করছে যার দ্বারা তারা মানুষের মস্তিষ্কের উপর নিজেদের কন্ট্রোল রাখতে পারবে। প্রয়োজনে তারা মানুষের বুদ্ধিমত্তা, IQ, ইন্টেলিজেন্স সব কিছু বের করে নিতে পারবে। ASR-এর ধারণায়
গা কাটা দিয়ে উঠলো যেন শুদ্ধের। এএসআর আবার বলল, এরা এই মেডিসিন আবিষ্কার করে ফেলেছে, তাদের সব এক্সপেরিমেন্টও ডান, জাস্ট ফাইনাল টেস্টের জন্য ওরা আমার জানকে তুলে নিয়ে গেছে। আর এ কাজে ওদের আড়ালে থেকে সঙ্গ দিচ্ছে বিশ্বের প্রভাবশালী 5টা দেশ। তুই এখানে দাঁড়িয়ে আছিস, সেটা সাধারণ মানুষের জগৎ না, সেখানে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, কারণ এই প্রজেক্টের শুরুর আগে জায়গাটা পৃথিবীর মানচিত্র থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। এবার বোঝ কত বড় চক্র। এসআরের কথাগুলো যেন মাথায় চক্কর কেটে গেল শুদ্ধ। ভালোবাসার মানুষটা চরম বিপদে বুঝতে পেরে কলিজাটা যেন ছলাৎ দিয়ে উঠল। সে এসআরের দিকে তাকিয়ে বলল, সেদিকে দৌড়ে যেতেই পুনরায় সে হিমেল কণ্ঠ ভেসে এলো, দাঁড়া। এবারও থেমে গেল শুদ্ধ। এসআর ধীর পায়ে গিয়ে সে তার কাছে শান্ত কণ্ঠে বলল, তুই ওখানে যাবি না, তুই ফিরে যা, আমি ওকে নিয়ে আসবো। এসআর এর কথা আশ্চর্য হলো শুদ্ধ। তার প্রাণটা এত বড় বিপদে সে চলে যাবে? শুদ্ধ ক্ষোভ নিয়ে স্পষ্ট জানালো, তোর যদি ইচ্ছে না হলে যাবি না, আমি একাই যাব, আমি একাই আমার সুইটহার্টকে নিয়ে আসবো ও মৃত্যুপীড় থেকে। এসআর শান্ত নজরে পর্যবেক্ষণ করলো শুদ্ধের ব্যাকুলতা, মনের অস্থিরতা। সে পুনরায় বলল, যাবি না, কারণ ওই চক্রে একবার পা দিলে আর কেউ বেঁচে বের হতে পারে না। মা যেভাবে জালে আটকে পড়ে এভাবেই আটকে পড়বি। শুদ্ধ প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। এসআর পুনরায় বলল, ওইখানে ঢুকে ঝামেলা করলে ওই বেআইনি মেডিসিন আবিষ্কার অপবাদ তোর মাথায় পড়বে। খুব সূক্ষ্মভাবে সূক্ষ্ম পৃথিবীর সামনে তোকে ভিলেন হিসেবে প্রেজেন্ট করা হবে। দেখাবে বিশ্বের সেরা একজন হার্ট বিশেষজ্ঞ কিভাবে নিজের সার্টিফিকেটের আলে বেআইনি মেডিসিন আবিষ্কার করছে। তো 13 বছরের পরিশ্রম করা এত সুখের স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে যাবে। এসআরের কথা আশ্চর্য হলো শুদ্ধ। ফেসে যাবে, আশ্চর্য অর্জন সব হারিয়ে ফেলবে। এসবের মতো তুচ্ছ কারণের জন্য সে তার ভালোবাসাকে ফেলে গা বাঁচিয়ে পালাবে। শুদ্ধ এবার এসআরের ওপর চরম রেগে গেল। চেঁচিয়ে উঠে বলে, ফাক অফ মাই অ্যাচিভমেন্ট, আমার সুইটহার্টের আগে কিছু নয়। ওর জন্য যা যা করতে হয় আমি তাই তাই করবো। মরে গেলে যাবো, তবুও আমি ওইখানে যাবই। এসআর আগেই আজ করতে পেরেছিল এমনটাই হবে, তার এই অবস্থার আগে থেকেই করে রেখেছিল। শুদ্ধ এগোতে নিতেই গার্ডদের চোখের ইশারায় বোঝালো। সাথে সাথে আগত 10 জন শক্তি সামর্থ্য গার্ড এসে শুদ্ধকে আস্তেও পিষ্টে চেপে ধরে। অর্থাৎ হঠাৎ এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায় শুদ্ধ। ধস্তাধস্তির এক পর্যায়ে হুঙ্কার দিয়ে বলে, এদেরকে দিয়ে আমাকে ধরিয়েছিস কেন? ছেড়ে দিতে বল। এসআর পাতা দিল না শুদ্ধের কথায়। গার্ডদের আদেশ দেয়, স্যারকে নিয়ে টর্নেডো ব্যাক করো, আর যতক্ষণ না পর্যন্ত এখানকার সলিড কোনো নিউজ পাও ততক্ষণ ছাড়বে না। বলেই 2 হাতে 2টো মিশন গান তুলে দেয় এএসআর। চোখ মুখ শক্ত করে এগিয়ে যায় পাথুরে গুহার দিকে। এই প্রথমবারের মতো জাবেদের প্রচণ্ড ভয় হয় তার স্যারের জন্য। তবুও মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, পাপী হলেও যেন এই মানুষটার আরো কিছুদিন বেঁচে থাকে।